নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, বিহারের পর এবার বাংলা জয়ের পালা। তেমন ভারতীয় জনতা পার্টির বিভিন্ন নেতারা বলেছিলেন বিহারের রেজাল্ট বেরোনোর দিনই, অর্থাৎ বাংলাকে এবার জয় করতে হবে। মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লি এবং বিহারের পর বাংলা তাদের টার্গেট। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ থেকে বলেছিলেন যে এসআইআরটা যে শুরু করলো, এসআইআরটা শুরু করার মূল কারণটা হচ্ছে যে বাংলাকে অ্যাটাক করতে হবে। এবং বিভিন্ন পদ্ধতি ভারতীয় জনতা পার্টি এখন বাংলা জয় করার জন্য নিচ্ছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পর্যবেক্ষণ এই মুহূর্তে উঠে এসেছে বিভিন্ন জায়গা থেকে, এবং অবশ্যই একটা তাৎপর্যপূর্ণ তার ব্যাখ্যাও রয়েছে। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আসাউদ্দিন ওয়াইসি সেই কার্ডটা ভারতীয় জনতা পার্টি খেলতে চাইছে, এবং সেই ক্ষেত্রে আসাউদ্দিন ওয়াইসি কে দিয়ে তো কাজটা হচ্ছে না। অর্থাৎ সংখ্যালঘু ভোট ব্যাংক সেখানে সিধ কাটার যে বিষয়টা, সেটা তো আসাউদ্দিন ওয়াইসির এআইএমআইএম তাদেরকে দিয়ে হচ্ছে না, এবং সেই কাজটাই করতে চলেছেন এবারে অন্য কেউ। এবং সেই অন্য কেউটা আর কেউ নয়, আপনারা জানেন গত কয়েকদিন ধরে রাজনীতির কেন্দ্রবিন্দুতে যিনি রয়েছেন হুমায়ুন কবির, তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক। এবং সেই জায়গা থেকে ভরতপুরের বহিষ্কৃত বিধায়ক তিনি নতুন একটা কাজ করে ফেলেছেন, যেটা গতকাল অবশ্যই সারা ভারতবর্ষের যত মিডিয়া আছে সবাই কভার করেছে, যে বাবরি মসজিদ তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায়। এবং সেই জায়গাটা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ, এবং অনেকেই কিন্তু এই মুহূর্তে বড় সড়ো একটা ভবিষ্যৎবাণী এটার পেছনে দেখতে পাচ্ছেন। এবং সেই ভবিষ্যৎবাণী আপনাদেরকে শোনাবো। এর পেছনে কি স্ট্র্যাটেজি, কোন সমীকরণ কাজ করছে, এত পরিমাণে টাকা আসছে কোত্থেকে? হুমায়ুন কবির একজন সাধারণ তিনি বিধায়ক ছিলেন, আর কিছুই ছিলেন না, তার কাছে এত টাকা আসছে কোত্থেকে? তিনি অবশ্যই একটা নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন, এবং সেই ব্যাংক অ্যাকাউন্টে বাবরি মসজিদ তৈরি হওয়ার জন্য তিনি টাকাও আবেদন করে একটা কিউআর কোড তার সোশ্যাল হ্যান্ডেলে দিয়েছেন। কিন্তু সেগুলোর মাধ্যমে যে একটা বাবরি মসজিদ তৈরি করা, কিংবা একটা হসপিটাল তৈরি করা বাবরি মসজিদের চারপাশে, কিংবা একটা স্কুল তৈরি করা, সেগুলো যে সম্ভব নয় সেটা তো আমি আপনি সবাই জানি। তাহলে এর পিছনে ফান্ডিংটা আসছে কোত্থেকে? সেটা যেমন একটা বিষয়, তার সঙ্গে একটা বিষয় হচ্ছে যে 6ই ডিসেম্বর এই ডেটটাকেই কেন হুমায়ুন কবির বেছে নিয়েছিলেন? 6ই ডিসেম্বর কি ঘটনা ঘটেছিল? 6ই ডিসেম্বর ঘটনাটা ঘটেছিল 1992 সালে বাবরি মসজিদ ভাঙা হয়েছিল। লালকৃষ্ণ আদবানি সেই বাবরি মসজিদ ভেঙেছিলেন, তেমনি অভিযোগ বারংবার ওঠে, এবং সেইটা নিয়ে সারা দেশ থমথমে হয়ে গিয়েছিল। এবং সেই জায়গাটা সেই বহু বছর পর, প্রায় 33 বছর পর 2025 সালের 6ই ডিসেম্বর পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ তার ভিত্তি প্রস্তর করলেন হুমায়ুন কবির। এবং মুসলিম সম্প্রদায়, সংখ্যালঘু সম্প্রদায়ের বহু মানুষ সেখানে গেলেন। শুধু গেলেন তাই নয়, তারা মাথায় করে ইট নিয়ে যাচ্ছেন, তারা সিমেন্ট বালি নিয়ে যাচ্ছেন, তারা ট্রাক্টরে করে ইট নিয়ে যাচ্ছেন, এবং জনসমর্থন দেখাচ্ছেন। এই যে বিষয়গুলো, এগুলো কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেসের যে একদম চাঙ্ক যে ভোট ব্যাংকটা, সংখ্যালঘু ভোট ব্যাংক, যেটা বেশ ভারী সংখ্যায়, অর্থাৎ 294টা সিটের মধ্যে প্রায় 85 থেকে 100 খানা সিট রয়েছে সংখ্যালঘু সম্প্রদায়, যেখানে ডিসাইসিভ ক্ষমতাটা তাদের হাতে। তারা ঠিক করবে যে সেখানকার নেতা কে হবে, তারা ঠিক করবে সেখানকার এমএলএ কে হবে। সেই জায়গাটা যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের হাতে রয়েছে সেই ক্ষমতাটা, সেই ভোট ব্যাংকটাতে একদম সিধ কাটতে এবার কি হুমায়ুন কবির দাওয়াই? সমস্তটা ব্যাখ্যা করবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। রাজনৈতিক মহলের, রাজনৈতিক বিশ্লেষকদের একটা পর্যবেক্ষণ এই ক্ষেত্রে কিন্তু উঠে আসছে অবশ্যই, যে হুমায়ুন কবির নতুন আসাউদ্দিন ওয়াইসি হিসেবে কাজ করতে চলেছেন ভারতীয় জনতা পার্টির হয়ে। খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করছেন হুমায়ুন কবির। তার কারণ, যে ভারতীয় জনতা পার্টি একটা আঘাত দিয়েছিল সংখ্যালঘু সম্প্রদায়ের জায়গা থেকে, একটা আঘাত তারা দিয়েছিল 1992 সালে 6ই ডিসেম্বর। এবং আপনারা জানেন 2024 সালে একটা সেখানে রাম মন্দির স্থাপিত হয়েছে অযোধ্যাতে, এবং সেই জায়গাটাতে একটা নতুন ভাবে মোড়কে মুড়ে ভারতীয় জনতা পার্টি 2024-এ এসেছিল, এবং তারা সেইটা দেখিয়েছিল যে রাম মন্দির আমরা প্রতিষ্ঠা করলাম। কিন্তু 2024 সালে ফলাফল খুব ভালো হয়নি, যদিও তারপর থেকে একটার পর একটা রাজ্যে বিভিন্ন ভাবে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছে। শেষ কথা, দিনের শেষে তারা জয়লাভ করেছে, সেটা হরিয়ানা, সেটা মহারাষ্ট্র, সেটা দিল্লি কিংবা বিহার। এর পরবর্তী তাদের যে টার্গেটটা সেটা বাংলা।
এবং বাংলা জয়ের যে প্রেক্ষিতটা সেটা অবশ্যই কিন্তু এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি দ্বিতীয় পজিশনে রয়েছে, এবং দ্বিতীয় পজিশনে তাদের থাকার মূল যে কারণটা সেটা পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ভোট ব্যাংক, অনেকেই তেমন মনে করেন। তার কারণটা কি? সংখ্যালঘু ভোট ব্যাংক আমাদের কাছে যে হিসেবটা, সেখানে দেখা যাচ্ছে যে 294টা আসনের মধ্যে এমন 85 থেকে 100 খানা আসন রয়েছে, যে 85 থেকে 100 খানা আসনের মধ্যে সংখ্যালঘুরাই ঠিক করেন যে সেখানকার নেতা কে হবে, অর্থাৎ বিধায়ক কে হবে। তো সেইখানে যদি 100 খানা আসনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতীকে যারা দাঁড়িয়েছে তারা জিতেই যায়, তাহলে সেই ক্ষেত্রে তো তারা অনেকটা এগিয়ে গেল, তাদেরকে আর পেতে হচ্ছে মাত্র 48টা, অর্থাৎ 148 হচ্ছে পশ্চিমবঙ্গে ম্যাজিক ফিগার। 148টার মধ্যে 100 খানা যদি সংখ্যালঘু সম্প্রদায়ের কাছ থেকে তারা ভোটটা পেয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে তো আর তাদের বিশেষ কিছু বাকি থাকছে না, তাদের মাত্র আর 48টা সিট পেতে হচ্ছে, এবং বাদবাকি যে সিটগুলো রয়েছে সেই সিটগুলোর মধ্যে আরামসে পেয়ে যাওয়া যায় 48টা সিট। তাহলে অন্তত তারা সরকারটা তৈরি করবে এটুকু সিকিউর করা যায়। এবং সেই ভোট ব্যাংকটাতে শীত কাটতে এবার হুমায়ুন কবির দাওয়াই, অর্থাৎ হুমায়ুন কবির একটা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তো বটেই, এবং তার সঙ্গে মুর্শিদাবাদ, মালদা, করিমপুর এই সমস্ত এলাকাগুলোয় কিন্তু তার একটা ফ্যান ফলোয়ার ছিলই, সারা জীবন ধরেই ছিল। তিনি বহু পার্টি অদল বদল করেছেন, তিনি প্রথমে কংগ্রেসের হয়েছিলেন, তার পরবর্তীতে তৃণমূলে আসেন, তার পরবর্তীতে আবার কংগ্রেসে ফিরে যান, তার পরবর্তীতে আবার তিনি তৃণমূল করেন, এবং 2019 সালে ইন্টারেস্টিংলি তিনি এমপি ভোটে লড়াই করেছিলেন ভারতীয় জনতা পার্টির হয়ে, এবং সেই ভারতীয় জনতা পার্টির হয়ে লড়াই করে তিনি কিন্তু অবশ্যই তখন ভারতীয় জনতা পার্টির একজন সদস্য হিসেবে লড়েছিলেন। ভারতীয় জনতা পার্টি তিনি দল বদলেছিলেন, তারপর আবার তিনি 2021-এর আগে চলে আসেন তৃণমূল কংগ্রেস এবং টিকিট পেয়ে বিধায়ক হন ভরতপুর থেকে। কিন্তু এই বহু চর্চিত হুমায়ুন কবির এখন যেভাবে কাজ করছে তাতে কিন্তু অবশ্যই একটা ফ্যাক্টর উঠে আসছে, যে যারা বাবরি মসজিদ ভাঙার ক্ষেত্রে মদদ দিয়েছিল তারাই আবার বাবরি মসজিদ গড়ার ক্ষেত্রে মদদ দিচ্ছে না। তো এইখানটা একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু উঠে আসছে, একটা গুরুত্বপূর্ণ মুভমেন্ট। এত টাকা আসছে কোত্থেকে, এটা একটা বড় প্রশ্ন। এবং তার সঙ্গে ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে যদি সংখ্যালঘু ভোট ব্যাংকে কোথাও গিয়ে শীত কাটতে না পারে, তাহলে যে তারা আর ভারতীয় জনতা পার্টির পক্ষে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ দখল করা সেটা সম্ভব নয়, বেশ খানিকটা তারা বুঝতে পারছে। বিভিন্ন প্রকল্প দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে জনপ্রিয়তা পেয়েছেন, এবং সেই জনপ্রিয়তার কাছে যে ভারতীয় জনতা পার্টি বিশেষ কোনো দাঁত ফোটাতে পারছে না, তেমন কোন মুভমেন্টেই তারা সেটাকে একদম গ্রহণ করে তাদের মুভমেন্ট করে ফেলতে পারছে না, সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি বারংবার। সেটা সন্দেশখালী গণ আন্দোলন কিংবা পরবর্তীতে আরজিকর যে ঘটনাটা ঘটলো সেই ঘটনাটাও, সমস্ত ক্ষেত্রে কিন্তু ভারতীয় জনতা পার্টি যে একদম আন্দোলনের মুখ হয়ে উঠছে সেটা কিন্তু হচ্ছে না। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতাবাসী যারা, তারা কিন্তু এখনো পর্যন্ত ভারতীয় জনতা পার্টিকে তাদের নিজেদের পার্টি বা তৃণমূল কংগ্রেসের বিকল্প সেই হিসাবে দেখে না। কারণ কলকাতার যারা শিক্ষিত মানুষ তারা এখনো পর্যন্ত খবর রাখে যে বিভিন্ন জায়গায় সারা দেশ থেকে কি আসছে, কি খবর উঠে আসছে, কি হচ্ছে সারা দেশে, সেই জায়গাটা কিন্তু কোথাও গিয়ে অবশ্যই তৃণমূল কংগ্রেসের পক্ষেই যাবে ভোটটা। সুতরাং সংখ্যাগুরু সম্প্রদায় যেখানে রয়েছে সেখানে যে সম্পূর্ণ একদম ভারতীয় জনতা পার্টি সুইপলি জিতে যাবে, 210টা আসনে তারা লড়বে এবং সম্পূর্ণ 148টা তারা জিতে যাবে, এই জায়গাটা কিন্তু কনফার্ম করতে তারা এখনো সমর্থ নয়। তার কারণটা কি আপনাদেরকে বলি, এই মুহূর্তে 294টা আসন, 294টা আসনের মধ্যে 85টা আসনে তৃণমূল কংগ্রেস বা অবশ্যই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যারা যারা ক্যান্ডিডেট দাঁড়াবেন সংখ্যালঘু বা সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় যারা ক্যান্ডিডেট দাঁড়াবেন, সেই জায়গাগুলোতে ভারতীয় জনতা পার্টি কিন্তু টার্গেট করেই না। তাদের যে ভোট বাক্সটা, তাদের যে ভোট ব্যাংকটা, সেটা কিন্তু তারা টার্গেটই করে না, তাদের টার্গেটেড ভোটারই নয় সংখ্যালঘুরা, এবং সেই জায়গাটাকে ছেড়ে দিয়ে তাদেরকে লড়তে হবে। তাই 210টা আসনে তাদেরকে লড়তে হবে, এবং 210টা আসনে লড়ে তারা 148-এ পৌঁছাতে পারবে কিনা, এইটা খুব গুরুত্বপূর্ণ একটা লড়াই ছিল। এবং 210টা আসনের মধ্যে কলকাতা বেসড বেশ কিছু আসন রয়েছে, সেই সমস্ত জায়গাতেও খুব একটা ভারতীয় জনতা পার্টি দাঁত ফোটাতে পারে না। যেমন দক্ষিণ কলকাতার আসনগুলো, তার সঙ্গে যাদবপুর কেন্দ্রের আসনগুলো, এগুলোতে খুব একটা ভারতীয় জনতা পার্টি দাঁত ফোটাতে কিন্তু পারে না।
কারণ সেখানকার মানুষ, সেখানকার ভোটার এখনো পর্যন্ত তৃণমূল এবং সিপিআইএম এদের মধ্যেই একটা বহুদিনের যে রাজনৈতিক দ্বন্দ্ব সেটাকে নিয়েই এখনো পর্যন্ত ব্যস্ত। তাই জন্য ভারতীয় জনতা পার্টি এখনো সেই গ্রহণযোগ্যতাটা কলকাতা ওরিয়েন্টেড যে সমস্ত এলাকা সেখানে পায়নি। তাই তাদের যে লড়াইটা, সেখানে নতুন একটা আসাউদ্দিন ওয়াইসি ফ্যাক্টর যদি কাজ তারা না করাতো, তাহলে কিন্তু অবশ্যই বেশ খানিকটা চাপের জায়গা তৈরি হতো। এবং আসাউদ্দিন ওয়াইসি কে দিয়ে যে কাজটা পশ্চিমবঙ্গে অন্তত হবে না, সেটা ভারতীয় জনতা পার্টি হয়তো কোথাও খুব ভালো করে বুঝতে পেরেছে। তার কারণটা হচ্ছে যে আসাউদ্দিন ওয়াইসির ক্ষেত্রেও সেই ভাষাটা অন্তরায় হচ্ছে। আসাউদ্দিন ওয়াইসি সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে পৌঁছাতে পারবেন না পশ্চিমবঙ্গে, কারণ তিনি বাংলা বলতে পারেন না, তিনি উর্দু বলতে পারেন, তিনি হিন্দি বলতে পারেন। তাই সহজে বিহারে তিনি প্রবেশ করে গিয়েছেন, 6খানা আসন দখল করে নিয়েছেন। এবং 6খানা আসন মানে তো 6খানা আসন নয়, সীমান্তবর্তী এলাকায় বিহারের ভোটের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে বহু সংখ্যক এরকম আসন আছে যেখানে আরজেডি প্রার্থীরা অবশ্যই জিততো, কংগ্রেস প্রার্থীরা অবশ্যই জিততো, কিন্তু তারা জিততে পারেনি এআইএমআইএম সেখানে ভোটে লড়েছে বলে। অর্থাৎ ভোট কাটার যে অঙ্কটা, সেই অঙ্কটাও কিন্তু বড় সড় একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সংখ্যালঘু ভোট ব্যাংকের ক্ষেত্রে এবারে বহু বিকল্প থাকছে। কি কি বিকল্প থাকছে? প্রথমেই থাকছে বাম কংগ্রেস জোট, তাদের পক্ষ থেকে প্রার্থী থাকবে, তাদের অবশ্যই বহুদিনের একটা জোট এবং তাদের সেই জোটের পক্ষ থেকে প্রার্থীরা ভোট দেবেন এবং মানুষ সেখানে কিন্তু কিছু ভোট দেবেনি। তার সঙ্গে এবারে বিকল্প থাকছে সংখ্যালঘুদের কাছে চুজ করার জন্য আইএসএফ প্রার্থী। তার সঙ্গে এবারে বিকল্প থাকছে এআইএমআইএম অর্থাৎ আসাউদ্দিন ওয়াইসির যে দল, তারা কিন্তু বলেছে যে আমরা সম্পূর্ণ 294টা আসনেই প্রার্থী দেব। তারা একটা বিকল্প থাকছে এবং তার সঙ্গে নতুন বিকল্প তৈরি করছেন হুমায়ুন কবির, যিনি নতুন দল খুলতে চলেছেন। নতুন দল খুলবেন হুমায়ুন কবির তেমন বলেছেন তিনি, এবং 22শে ডিসেম্বর সেই ডেট। তাই জন্য পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি নতুন আসাউদ্দিন ওয়াইসির ভূমিকা নিচ্ছেন হুমায়ুন কবির, এই প্রশ্ন এই মুহূর্তে উঠতে বাধ্য। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা, হুমায়ুন কবিরের এই যে বাবরি মসজিদ স্থাপন, সেটার ব্যাক কে করছে? যারা বাবরি মসজিদ ভাঙাতে মদদ দিয়েছিল তারা। আপনারা কি মনে করেন সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। পশ্চিমবঙ্গ এখন আগামী 4-5 মাস ধরে আমাদের চর্চার কেন্দ্রবিন্দুতে কিন্তু অবশ্যই থাকবে। তাই পশ্চিমবঙ্গের খবর, পশ্চিমবঙ্গের বিশ্লেষণ শোনার জন্য, মুভমেন্ট শোনার জন্য অবশ্যই আমাদের চ্যানেল শেয়ার করুন বেশি বেশি করে আপনাদের সোশ্যাল হ্যান্ডেলে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে। ধন্যবাদ।